প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন দিলীপ বড়ুয়ার বক্তব্যের কড়া জবাব দিলেন আমির হোসেন আমু, এই বিতর্কের শেষ কোথায়। এরপর রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সাথে কামাল এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক অনুষ্ঠিত, দেখুন বৈঠকের বিষয়বস্তু কি ছিল। তারপর রয়েছে বিচ্ছেদ নিয়ে জামাত এবং বিএনপির চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত, কি সিদ্ধান্ত হলো সেই বৈঠকে। তারপর বিএনপির গোপন তথ্য ফাঁস করে দিলেন মাহি, দেখুন খালেদা জিয়া এবং ডক্টর কামাল হোসেনকে নিয়ে কি বললেন তিনি। এবং সবশেষে রয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রের অন্তরায়, মন্তব্য ইসি মাহবুব তালুকদারের। এখন দেখুন বিস্তারিত। পুরান ঢাকার রাসায়নিক গোডাউন সরাতে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা আরেক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার কঠোর সমালোচনা করেছেন আমির হোসেন আমু। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমু সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, শিল্পমন্ত্রী থাকাকালীন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া পুরনো ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল কারখানা সরাতে না পারার ব্যর্থতা ঢাকতেই আমার উপর দোষ চাপাতে চেয়েছেন। রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমু আরো বলেন, দিলীপ বড়ুয়া এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন যে দলের নিজ যোগ্যতায় একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার সামর্থ্য নেই। তিনি বলেন, দিলীপ বড়ুয়ার ব্যক্তিগত অযোগ্যতা এবং অদক্ষতার কারণে তিনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন, সেটা ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে সেই ব্যর্থতার দায় তিনি আমার উপর চাপাতে চেয়েছেন। নিজের ব্যর্থতা আড়াল করতে দিলীপ বড়ুয়া অগ্রিম এ ধরনের কথাবার্তা বলছেন। সাবেক এই শিল্পমন্ত্রী বলেন, নিমতলির অগ্নিকাণ্ডের ঘটনার পরে একটি কেমিক্যাল পল্লী স্থাপনের সিদ্ধান্ত হয়। এরই লক্ষ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিসিকের চেয়ারম্যানকে সভাপতি করে একটি 10 সদস্যের কমিটি গঠন করা হয়। কিন্তু ওই কমিটির সভাপতি হওয়ার কথা ছিল তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার। তার অদক্ষতা ও অযোগ্যতা এবং নির্লিপ্ততার কারণে তাকে সভাপতি করা হয়নি, এতেই তার ব্যর্থতা প্রমাণিত হয়। তিনি বলেন, আমি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এই প্রকল্প অনেক দূর এগিয়ে নিয়ে যাই। আমার সময় কেমিক্যাল পল্লী গঠনের লক্ষ্যে 50 একর জমি অধিগ্রহণের অনুমোদন করানো হয়, তারপরেই আমার মেয়াদ শেষ হয়ে যায়। পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীরা ছোট আকারের ব্যবসা করেন, তারা এখান থেকে সরতে চান না। তাছাড়া এসব প্রতিষ্ঠান শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত নয়, এসব কারণে কেমিক্যাল কারখানা সরাতে সময় লাগছে। পুরান ঢাকার কেমিক্যালের গোডাউন না সরানোয় আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুকে দোষারোপ করেছেন 14 দলের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। আমু এবং দিলীপ বড়ুয়া দুজনেই সাবেক শিল্পমন্ত্রী। 2009 থেকে 2014 সালে দিলীপ বড়ুয়া এবং 2014 সাল থেকে 2018 সালে এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন মহাজোটের দুই নেতা। শনিবার দুপুরে 14 দলীয় জোটের প্রতিনিধি দলের সঙ্গে চকবাজারের চুরিহাট্টা পরিদর্শনে যান দিলীপ বড়ুয়া। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, আমাদের যিনি শিল্পমন্ত্রী ছিলেন তিনি যদি সিরিয়াসলি নিতেন তাহলে পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন রিলোকেট করা যেত। আমি মন্ত্রী থাকাকালে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বিসি তারা মিলে সিদ্ধান্ত নিয়েছিল তারা ঢাকার বাইরে একটি জমিতে স্থানান্তরিত হবে। এটা আমাদের প্রতিজ্ঞা ছিল। কিছু ডিসক্রিট ব্যাপারের কারণে পুরো ব্যাপারটি এগোয়নি। দিলীপ বড়ুয়া বলেন, যারা স্টেক হোল্ডার আছেন তারা সরকারকে বাধ্য করতে পারেনি। ভবন মালিকদেরও দায় আছে, তারা বেশি ভাড়া পাওয়ার জন্য গোডাউন ভাড়া দেন এবং ব্যাপারটি লুকিয়ে রাখেন। 2010 সালে রাজধানীর নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। কেমিক্যালের গুদাম থেকেই তখন আগুন ছড়ায় দ্রুত। সেই সময় শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দিলীপ বড়ুয়া। তখন শিল্প মন্ত্রণালয় থেকে পুরান ঢাকাকে কেমিক্যালের গোডাউন মুক্ত করার সিদ্ধান্ত হয়। এর পরের সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্বে আসেন আমির হোসেন আমু, আর এখন শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নুরুল মজিদ হুমায়ুন। মূলত সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে গত 9 বছরে কেমিক্যাল গোডাউন মুক্ত করা যায়নি পুরান ঢাকাকে। গত বুধবারে চকবাজারের চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে সরকার। শনিবার থেকে পুরান ঢাকাকে কেমিক্যাল মুক্ত করতে কাজ শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এখন দেখুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে ডক্টর কামাল হোসেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক অনুষ্ঠিত। আজ ডক্টর কামাল হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তারা জামায়াতের সঙ্গে নেই। 20 দলকে তারা আপাতত সচল রাখতে চান না। ওই বৈঠকে রবার্ট মিলারকে ডক্টর কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারেই তারা সরকারের কথিত কারচুপি সহ নানা অভিযোগ নিয়ে ঐক্যফ্রন্টের ব্যানারেই আন্দোলন করবে। এই বৈঠকে রবার্ট মিলার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সেটার প্রশংসা করেন। তিনি বলেছেন, রাজপথে লড়াইয়ের চেয়ে আইনের পথটাই অধিকতর গ্রহণযোগ্য। জানান, এই মামলার ব্যাপারে মার্কিন দূতাবাসেরও সজাগ দৃষ্টি আছে। এদিকে বিচ্ছেদ নিয়ে জামায়াত এবং বিএনপির মধ্যকার চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেখুন বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছিল। জামাত এবং বিএনপির দীর্ঘদিনের মিত্রতা। 1991 সাল থেকে তারা যুগপত জোট নানা রকম অবয়বে আন্দোলন করছে, কিন্তু সাম্প্রতিক সময়ে জামায়াতের সঙ্গে সম্পর্ক থাকার জন্য আন্তর্জাতিক এবং
এবং দেশের মধ্যে চাপ তৈরি হয়েছে। এই চাপের পরিপ্রেক্ষিতেই বিএনপির মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে এবং বিএনপির একটা বড় অংশ বিএনপিকে জামায়াত থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল। অন্যদিকে জামায়াতও তাদের রাজনৈতিক ভুল শুধরে রাজনীতিতে পুনর্গঠনের জন্য এবং রাজনীতিকে ঢেলে সাজানোর জন্য নতুনভাবে আত্মপ্রকাশ করবে। নতুনভাবে আত্মপ্রকাশ করার জন্য জামায়াত তার রাজনৈতিক দল বিলুপ্ত করবে কিনা বা কি সংস্কার করবে সে নিয়ে একটি কমিটি হয়েছে। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। জামায়াত এবং বিএনপির বিচ্ছেদের প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য বিএনপি এবং জামায়াতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গুলশানের একটি বাড়িতে বৈঠক করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে বিএনপির নেতাদের মধ্যে নজরুল ইসলাম খান এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতি নিশ্চিত করেছে ওই সূত্র। সেখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এবং মহানগর জামাতের নেতা মাওলানা আব্দুল হালিমও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে তারা ঠিক করেছেন যে তারা কেউ আনুষ্ঠানিক ঘোষণা দিবেন না, আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিচ্ছেদ করবে না, বরং নিজেরাই আলাদা আলাদা হয়ে যাবে। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত 20 দলের কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না। বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুটি দল আলাদা হয়ে গেলেও বিএনপি এবং জামায়াত কেউ কারো বিরুদ্ধে কোনো বক্তব্য রাখবে না। তবে তাদের মধ্যে যে রাজনৈতিক ঐক্যের বন্ধন, সেই বন্ধনটা তারা ধরে রাখবে। তবে বিএনপি এবং জামায়াত সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটি বৈঠকের মাধ্যমে 20 দলের আপাতত আনুষ্ঠানিক ঘোষণা দিবে। তারা কারণ হিসেবে বলবে যে যেহেতু এখন কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, জাতীয় ঐক্যফ্রন্ট আদালতের মাধ্যমে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করছে, সেজন্য আপাতত 20 দলের প্রয়োজন নেই। তবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ধরনের ঘোষণা দিবে কিনা বা 20 দল বিলুপ্ত না করে জামায়াত একটা ঘোষণা দিতে চায় যে জামাত 20 দল থেকে আলাদা হয়ে যাবে। তবে সে ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। উভয় দলই তাদের নীতি নির্ধারণী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবেন, কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। এখন রয়েছে বিএনপির গোপন তথ্য ফাঁস করে দিলেন মাহি। দেখুন খালেদা জিয়া এবং ডক্টর কামাল হোসেনকে নিয়ে একটি মন্তব্য করলেন তিনি। সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর ছেলে বিকল্প দ্বারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বিএনপি সরকারের সময়ে সংসদে থাকা রাষ্ট্রপতিকে অপসারণ, দল থেকে বিচ্ছিন্ন হওয়া সহ নানা বিষয় জানিয়ে সংসদে বক্তব্য রেখেছেন। এ সময় তিনি জানান বিএনপি চেয়ারপারসন তার সঙ্গে তখন এমন এক কাজ করেছিলেন যা তাকে জল্লাদ বানানোরই অপচেষ্টা ছিল। রোববার ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব ঘটনা তুলে ধরেন। মাহি চৌধুরী বলেন এই সংসদে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। একতরফাভাবে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছিল, অন্যায়ভাবে তাকে অপসারণ করা হয়েছিল। আমি তখন এই সংসদের সদস্য ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেতা। তিনি আমার নির্বাচনী এলাকা দিয়ে যাওয়ার সময় আমি তাকে স্বাগত জানিয়ে তরুণ নির্বাণ করেছিলাম। আমি চেয়েছিলাম শ্রদ্ধার রাজনীতি শুরু করতে। আমি যখন থেকে রাজনীতি শিখেছি তখন থেকেই জেনেছি আওয়ামী লীগ আমাদের চির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমি দেখেছি আমার বাবা বদরুদ্দোজা চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিরকম শ্রদ্ধা করতেন। মাহি বি চৌধুরী আরো বলেন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল তিনি একজন প্রয়াত রাষ্ট্রপতির কবরে যাননি জিয়ারত করতে। এ কারণে রাষ্ট্রপতি হওয়ার মাত্র 7 মাসের মাথায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। একদিন বিএনপি নেতা তারেক রহমান আমাকে ফোন করে বললেন আমি রাষ্ট্রপতির সঙ্গে ডিনার করব। তিনি মেনুও জানিয়েছিলেন। আমি আমার মাকে জানালাম ডিনার তৈরি হচ্ছে। এই সময় বঙ্গভবনের নিরাপত্তা পরিবর্তন হলো। পিজিআর কে সরিয়ে SSF নিয়ন্ত্রণ নিল। এরপর বিএনপির সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতিকে অপসারণের সিদ্ধান্ত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী এবং বিএনপির সংসদীয় দলের নেতা খালেদা জিয়া আমাকে বললেন তুমি দলের সর্বকনিষ্ঠ সদস্য, তুমি এই সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানিয়ে দেবে এবং পদত্যাগপত্র নিয়ে আসার দায়িত্ব তোমার। এ যেন অন্যায়ভাবে পিতাকে ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হলো আর ছেলেকে বানানো হলো জল্লাদ, বললেন মাহি বি চৌধুরী। এরপর 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত 29 বার আমার উপর আক্রমণ করা হয় জানিয়ে তিনি বলেন আমাদের বাড়িতে রাতের অন্ধকারে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। জীবন নিয়ে কোন রকম আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আমরা বাসা ভাড়া পাইনি। বাসা ভাড়ার জন্য যেখানে যাই সেখানেই সরকারের গোয়েন্দা সংস্থা বাধা দেয়। আজ 12 বছর হয়ে গেছে আমরা একটি মামলা করেছি, তার কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ হয়নি। মাহি বি চৌধুরী আরো বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের সঙ্গে জোট করে আমরা নির্বাচন করেছি। এর আগে আমরা ডক্টর কামাল হোসেনকে নিয়ে একটি জোট করার উদ্যোগ নিয়েছিলাম। আমরা বলেছিলাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে জোট হবে না, কিন্তু এতে তারা রাজি হননি। ডক্টর কামাল হোসেন তার বাসায় আমাদের আমন্ত্রণ জানিয়ে তার বাড়ির দরজা বন্ধ রেখেছিলেন। লুকিয়ে লুকিয়ে তারা অনৈতিক চুক্তি করলেন, যার ফলে অনৈতিক ঐক্য জাতীয় ঐক্যফ্রন্ট। তারা জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিলেন।
তখন আমরা আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টি জোটে যাই। আমরা স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিলাম। আমাদের মধ্যে মতপার্থক্য আছে, কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে স্বাধীনতা বিরোধীদের প্রশ্ন যখন আসবে তখন আমাদের ঐক্য অক্ষুণ্ণ থাকবে। সবশেষে দেখুন, প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রের অন্তরায়। মন্তব্য ইসি মাহবুব তালুকদারের। প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রের অন্তরায় এমন মন্তব্য করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র অবলম্বন। কেউ যাতে পেছনের দরজা দিয়ে কিংবা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনে জয়ী হতে না পারেন সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র অবলম্বন। এই গণতন্ত্র একটি অবকাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত, সেটা জাতীয় বা স্থানীয় পর্যায়ে হতে পারে। তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্য সুষ্ঠুভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন গণতন্ত্রের অন্তরায়। উপজেলা পরিষদগুলো স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারলে গণতন্ত্রের প্রত্যাশিত ফল লাভ করা সম্ভব হবে না। আইন ও শৃঙ্খলা এই দুটি শব্দের মধ্যে নির্বাচনের মূল দর্শনটি নিহিত আছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, আইন শব্দের ব্যাখ্যা হচ্ছে নির্বাচন আইনানুগ হওয়া। আইনানুগ মানে সবার প্রতি সম আচরণ এবং সকলের সমান অধিকার নিশ্চিত করা। ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব কখনোই আইনানুগ নয়। অন্যদিকে শৃঙ্খলা শব্দের ব্যাখ্যা হচ্ছে নির্বাচন শৃঙ্খলাবদ্ধ এবং শান্তিপূর্ণ হওয়া। এজন্য আচরণ বিধিমালা পরিপালন করে সংবিধান সম্মত নির্বাচন করাই আমাদের উদ্দেশ্য। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি। নির্বাচনে ভোটারদের প্রাধান্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, এই নিশ্চয়তাটুকু আপনাদের কাছে চাই। উপজেলা নির্বাচনে প্রার্থীরা ভোটারদের নিরীক্ষার মাধ্যমে জয়ী হয়ে পদে আসীন হবেন। কেউ যেন পেছনের দরজা দিয়ে কিংবা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনে জয়ী হতে না পারেন।